Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum, good morning, good afternoon, good evening. যে পৃথিবীর যে প্রান্তে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাকে সেই প্রান্তের টাইম জোন অনুযায়ী গ্রিট করার চেষ্টা করলাম। আমার নাম চৌধুরী আবদুল্লাহ কাসিদ। I'm an organizational development and an organizational performance enhancement consultant অনেকগুলো কোম্পানিতে আমি প্যারালালি এই এরিয়াগুলো নিয়েই কাজ করছি, and I'm also a life business and career coach. তো আমার ম্যাক্সিমাম কনভারসেশনস বা ভিডিও ব্লগস যেগুলো করে থাকি এই লাইফ বিজনেস ক্যারিয়ার এইগুলোর আন্ডারে ক্যাটেগরাইজ করা যায়। লাইফের আন্ডারে আসলে হোয়াট এভার থটস আর কামিং টু মাই মাইন্ড, এনিথিং দ্যাট ইজ হ্যাপেনিং অল অ্যারাউন্ড আস, দুনিয়ার যে কোনো জিনিস নিয়ে কথা বলার আসলে সুযোগ আছে আন্ডার দ্য ক্যাটাগরি অফ লাইফ। তো আমার মনে হয় আজকে আমি যে জিনিসটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি, গতকাল আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আই এক্সপ্লেইনড যে কিছুদিন ধরে আমার ফ্যামিলিতে একটা অনেক বড় ক্রাইসিস যাচ্ছে এবং আমি ওটা নিয়ে কথা বলেছি ডিটেলসে। তো ক্রাইসিসটা একটা মেডিকেল ক্রাইসিস। আমার বাবা মা দুজনে একই সাথে অসুস্থ হয়ে পড়েছে, হার্ট অ্যাটাক হয়েছে দুজনেরই। প্রথমে মায়ের হয়েছে, তার দুদিন পরে আমার বাবার হয়েছে। মায়ের টেনশনে আমার বাবার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। এখন তারা দুজনেই সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। আম্মুর স্টেন্টিং হয়েছে, আব্বুর হয়তো বাইপাস সার্জারি লাগবে, সেটার জন্য প্রস্তুতি চলছে, কিছু মেডিকেশন চলছে, ট্রিটমেন্ট চলছে তাকে সার্জারির জন্য প্রস্তুত করার জন্য। তারা সিসিইউতে আছে এবং হয়তো আগামী আরও 10-15 দিন টোটাল যাবে এই হসপিটালে থাকা। সিসিইউতে থাকতে হবে, তারপরে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে থাকতে হবে, তারপর ক্যাবিনে থাকতে হবে। ইনশাল্লাহ ইফ অল গোজ ওয়েল, আপনারা সবাই দোয়া করেন তারা মানে অপারেশন যেগুলো বাকি আছে, প্রসিজার যেগুলো বাকি আছে সেগুলো যাতে সাকসেসফুলি হয় এবং সহি সালামতে তারা যাতে ইনশাআল্লাহ বাসায় ফিরে আসতে পারে। আমি সবার কাছে তাদের সুস্থতার জন্য দোয়া করছি, কামনা করছি। আপনারা সবাই একটু দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য। তো আমি অ্যাকচুয়ালি এই জিনিসটার সাথে রিলেটেড যে ব্যাপারটা আমি কথা বলতে চাচ্ছি, এটা মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, বাট এটা আমি কথা বলতে চাচ্ছি আরও ব্রডার স্কেলে। এটা হচ্ছে যে মেডিকেল এক্সপেন্সেস নিয়ে অ্যাকচুয়ালি আমি আলাপ করতে চাচ্ছি সবার সাথে। আহ, যে কোনো ফ্যামিলিতে আসলে প্যারেন্টস এবং যে কোনো মানুষই, আসলে প্যারেন্টস বলে কথা না, যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, বা অসুস্থতার আসলে কোনো এইজ ব্যারিয়ার বা ব্র্যাকেট বলে কিছু নেই। আজকাল দেখা যায় 30-এর ঘরে প্রচুর মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, কিডনি প্রবলেমস হচ্ছে, লিভার প্রবলেমস হচ্ছে, লাংসের প্রবলেমস হচ্ছে। এগুলো খুব কমন জিনিস হয়ে গেছে এবং মোটামুটি হার্ট রিলেটেড প্রবলেম মোটামুটি 40-এর পরে খুবই কমন হয়ে যাচ্ছে। এবং আশেপাশে আমরা কিন্তু অনেক মানুষ দেখি, ইয়াং মানুষ যারা 40-এর ঘরে তাদের বয়স, বা জাস্ট 50s স্টেপ ইন করেছে, এরকম অনেক মানুষের মৃত্যুর খবর কিন্তু আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে খুললেই দেখা যায়। এবং আগে দেখা যেত যে আমাদের মানে বছরে একজন দুজন, আসলে এত মানুষের সাথে তো আগে যোগাযোগও ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, বাট মানে গ্রোয়িং আপ আমরা দেখতাম যে বছরে 3-4 জন চেনা মানুষের মারা যাওয়ার কথা আমরা শুনতাম, মিলাদে যেতাম। এখন প্রায় প্রতি মাসে অন্তত 3-4 জন, 4-5 জন চেনা পরিচিত মানুষ মারা যাওয়ার খবর আমরা দেখি। এবং মানে একদম বেশ ক্লোজ সার্কেলের মধ্যেই দেখা যায় মানে বছরে 10 জন, 15 জন, 20 জন মারা যাচ্ছে। তো হোয়াটস গোয়িং অন? ওয়েল, পপুলেশনও বাড়ছে, বয়স্ক মানুষের সংখ্যাও বেড়েছে, তারা আস্তে আস্তে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। এটাই তো লাইফের একটা সাইকেল। কিন্তু ন্যাচারালি আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যে আমাদের আহ, মানে সবাইকে যতদিন আমরা বাঁচিয়ে রাখতে পারি, সুস্থ রাখতে পারি। তো সেগুলো করতে গেলে তো দেখা যাচ্ছে যে একটা মেজর মেডিকেল এক্সপেন্সেসের একটা সাবজেক্ট আমাদেরকে চিন্তা করতে হবে। তো আমি আসলে ওটা নিয়েই কথা বলতে চাচ্ছিলাম যে আহ, আমরা যদি মানে আমেরিকার কথা ভাবি, আমেরিকাতে দের ইজ ভেরি স্ট্রং মেডিকেল ইন্স্যুরেন্স প্ল্যান। ম্যাক্সিমাম মানুষ দেখা যায় সেই মেডিকেল ইন্স্যুরেন্স প্ল্যানের আন্ডারে আছে, যেখানে মানে প্ল্যানের কনসেপ্টটা হচ্ছে যে সবাই তো আর একসাথে অসুস্থ হবে না। তো কেউ যদি প্রত্যেকে বা অনেক মানুষ, আমেরিকার পপুলেশনের একটা মেজর পোর্শন, তারা প্রতি মাসে তাদের ইনকাম থেকে একটা ছোট পার্সেন্টেজ তারা
এই মেডিকেল এক্সপেন্সেসের জন্য দিতে থাকে, 1% হোক 2% হোক তারা মেডিকেল ইন্স্যুরেন্স দেয়। এবং সেই জিনিসটা করার বদৌলতে যেটা হয় যে দেখা যায় যে তাদের ফ্যামিলির মধ্যে যখন কোনো এমার্জেন্সি হচ্ছে কোনো একটা পয়েন্টে, তখন অনেক কিছু কিন্তু টেক কেয়ার করছে ওই মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, কিন্তু অনেক কিছুর বিলস পে করে দেওয়া হচ্ছে। আর অন্যান্য অনেকগুলো দেশ আছে যেগুলো মোস্টলি কমনওয়েলথ কান্ট্রিজ লাইক ইউকে আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, সেখানে কিন্তু ইটস এ ওয়েলফেয়ার কান্ট্রি, তো সেখানে কিন্তু ম্যাক্সিমাম মেডিকেল যেই খরচগুলো আছে সেটা কিন্তু সরকার বহন করে। যদিও সেটার কিছু ডিমেরিটস আছে, যে আপনাকে মানে অনেক দিন অপেক্ষা করতে হয় চিকিৎসা পাওয়ার জন্য, এবং অনেক সময় সেই অপেক্ষা করার টাইমে মানুষের মানে যে অসুস্থতা নিয়ে মানে দেখা করতে চাচ্ছে ডাক্তারের কাছে, চিকিৎসা চাচ্ছে, তো অনেক সময় সেটা টু লেট হয়ে যায়, সময় থাকে না আর। মানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরকম চিকিৎসাগুলো অনেক বড় বড় চিকিৎসা ফ্রিতে হয়ে যাচ্ছে অলমোস্ট। আমার মানে খুব ক্লোজ ফ্রেন্ড ওর মানে বাচ্চারা অনেক কমপ্লিকেশনস আছে মেডিকেল, এবং বলছিল আর কি যে তাদের মানে এখন মানে ছোটোবেলা থেকে সেই কমপ্লিকেশনগুলো, এখন তারা বোধ হয় টিন এজ, এখন পর্যন্ত কমপ্লিকেশনগুলো আছে। তো দুটো বাচ্চার একজনের বোধ হয় 13, একজনের বোধ হয় 16-17, তো অলমোস্ট দুজনের জোড়া লাগলে প্রায় 30 বছরের চিকিৎসা টোটাল বলছিল বোধ হয় ক্যানাডিয়ান ডলারে $3-4 হাজার বোধ হয়ে গেছে। Whereas এটা যদি আসলে মানে অ্যাকচুয়াল কস্ট আমরা যদি চিন্তা করি, এটা বলছিল যেটা 30 বছরে অন্তত 2-3 মিলিয়ন মানে ক্যানাডিয়ান ডলার খরচ হয়ে যাওয়ার কথা। তো মানে দ্যাট ইজ দ্য কাইন্ড অফ বেনিফিট যে গভর্নমেন্টস আর প্রোভাইডিং ইন সো মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমরা যদি বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিগুলোতে যাই এবং আমাদের দেশে আমরা যদি দেখি, তাহলে দেখি যে চারিপাশে কোটি কোটি, আমাদের তো মানে সোকল 18 কোটি মানুষ, এটা রিয়েলিটিতে 20-22 কোটি হতে পারে। তো এত কোটি কোটি মানুষ, এবং তাদের মধ্যে অসুস্থতার প্রবণতাও অনেক বেশি, এবং তাদের কি হচ্ছে, আমাদের ডাক্তারের শর্টেজ, আমাদের হসপিটালের শর্টেজ, এবং প্রাইভেট চিকিৎসা যথেষ্ট এক্সপেন্সিভ, অনেক ক্ষেত্রেই কিন্তু অনেকে অ্যাফোর্ড করতে পারে না। এবং ইভেন আমরা মোটামুটি নিজেদেরকে মিডল ইনকাম গ্রুপ চিন্তা করতে পারি। আজকাল অবশ্য যেভাবে ইকোনমি চেঞ্জ হয়ে গিয়েছে, মানে ইনকাম স্ট্রাকচার চেঞ্জ হয়ে গিয়েছে, হয়তো ধরা যেত মিডল ইনকাম গ্রুপের একটু আপার সাইডে হয়তো মানে বড় হয়েছি, কিন্তু এখন দেখা যাচ্ছে মিডল ইনকাম গ্রুপের লোয়ার এন্ডে আমরা চলে গিয়েছি। কিন্তু তারপরেও যেটা বলতে চাচ্ছি যে চিকিৎসা মানে আমাদেরই হিমশিম খেতে হচ্ছে, এবং আমাদের মতো যে কোনো ফ্যামিলিতেই যখন কোনো একটা মেডিকেল এমার্জেন্সি হয়, মানুষের প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়। এবং আমি যে কথাটি বলছিলাম যে মানে দুজন মুরব্বী যদি থাকে, এবং তারপরে ছেলেমেয়েরা যদি থাকে মানে 40 late 30s 40-এর ঘরে, আর দুজন মুরব্বী লেটসে আছে মানে 70-এর ঘরে, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে এই ফ্যামিলিতে দুজন মুরব্বীর হয়তো যদি লেটসে 60-65 থেকে আজকে তো ম্যাক্সিমাম মানুষ বেশ অনেক দিন বাঁচে, আমরা যদি ধরে নেই 80-85 পর্যন্ত বাঁচছে, তাহলে ওই 20 ইয়ার্সে ওই দুইজন লেটসে মুরব্বীর, একজন ধরলাম 20, একজন 15, তো লেটসে 35 ক্রিটিক্যাল ইয়ার্স, অ্যান্ড দেন জুনিয়র মেম্বার্স ইন দ্য ফ্যামিলি 2-3 জন লেটসে আছে, বা 3-4 জন আছে যারা 40-এর ঘরে, তো তাদের 40-40-40 করে যদি আমরা ধরি, মানে 120, আর ওদিকে 35, 150 বছর আমি যদি ধরি, 150 বছরের ভিতরে দেখা যাবে মানে 150% ইয়ার্সকে আমি যদি হিসাব করে দেখি, তাহলে দেখবো যে এটার মধ্যে 30-40% ইয়ার্সই কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মানে কেটে যাবে। এটাই স্বাভাবিক। তো সেরকম যদি আমরা দেখি, মানে এই 150 ইয়ার্সের মধ্যে দেখা যাবে 30-50 ইয়ার্স এই টোটাল 5-6 জন ফ্যামিলি মেম্বারের মধ্যে কিন্তু মেডিকেল যাওয়া আসা, হসপিটাল, এই সেই এভাবে করে কাটবে। এই বছর হয়তো কেউ একজন 3 মাসের জন্য চিকিৎসার মধ্যে আছে, পরের বছর বা 1 বছর গ্যাপ দিয়ে তারপরের বছর আরেকজন কোনো ফ্যামিলি মেম্বার দেখা যাচ্ছে
মানে 2-3 মাসের জন্য চিকিৎসা করতে হচ্ছে। তারপরে দেখা যাবে আহ, মানে আমাদের ফ্যামিলিতে যেরকম ঘটলো প্যারালালি একই সাথে 2 জন চিকিৎসাধীন অবস্থায় চলে যাচ্ছে। তো এই সিচুয়েশনগুলো চিন্তা করলে দেখা যাবে যে আসলে যে কোনো ফ্যামিলিতে এবং আরও আজকাল তো কিডনি প্রবলেম, ডায়ালাইসিস, তারপর ক্যান্সার হচ্ছে অহরহ। মানে মোটামুটি আমার মনে হয় আগে যেটা ছিল যে অনেক দিন পর পর একটা ক্যান্সারের কেসের কথা শোনা যেত, এখন মোটামুটি লেটস একটা বিয়ে শাদিতে মানে 400-500 যদি রিলেটিভস থাকে, তার ভিতরে দেখা যাবে যে অ্যাটলিস্ট 15 থেকে 20 জন দেখা যাচ্ছে যে ক্যান্সার থেকে আলহামদুলিল্লাহ কোনো রকমের সার্ভাইভ করে এসেছে। 10-15 জন দেখা যাচ্ছে এখনও ক্যান্সার ট্রিটমেন্টে হয়তো আছে। দেখা যাবে যে ডায়ালাইসিসে অন্তত এরকম 5-7 জন পাওয়া যাবে। হার্টের অসুবিধা এবং এরকম বাইপাস সার্জারি এরকম 10-15 জন পাওয়া যাবে। স্টেন্টিং হয়েছে মানে আর একটু অল্পের উপরে কাজ চলে গেছে, এরকম 30-40 জন পাওয়া যাবে। তো একটা 400-500 মানুষের একটা দাওয়াতের মধ্যে দেখা যাবে 100 জন মানুষেরই কিন্তু বেশ গুরুতর মানে চিকিৎসা চলছে, চলতে থাকবে। তো দ্যাটস মানে মানে আমি মোটামুটি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এবং অন্য সবার সাথে চলাফেরা করে তাদের কথাবার্তা এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এই আর যদি এ ধরনের বড় কোনো কিছু হয়, ক্যান্সার, ডায়ালাইসিস, এটা সেটা, মানে হার্টের খুব বড় রকম সার্জারি, এটা সেটা, তো ইভেন দেশে বসেও মানে একটা ফ্যামিলিতে এনিথিং বিটুইন মানে 50-60 লাখ থেকে নিয়ে 1-1.5-2 কোটি টাকা পর্যন্ত মানে রিজার্ভে থাকতে হবে। 2 কোটি কোনো কোনো ক্ষেত্রে যদি একাধিক মানুষের ক্যান্সার বা এরকম কোনো কিছু হয়ে যায়, ওভারঅল মানে আমি যেটা বললাম যে ওরকম একটা ফ্যামিলি যেখানে 2 জন মেবি ওভার 60 আছে আর 3-4 জন আছে দেয়ার 40s and 50s, মাই গুডনেস, ওই ফ্যামিলিতে ওভার স্প্যান অফ 20-30 ইয়ার্স 2-3-4 কোটি টাকা বর্তমান টাকার ভ্যালুতে খরচ হয়ে যাওয়ার মানে হাই লাইকলিহুড আছে। সো এখন এটার জোগাড় হবে কিভাবে, এবং এটা ঠিক মতো এই ফান্ডগুলো, এবং কষ্ট করে দেখা যায় মানুষ কিন্তু এটা জোগাড় করছে, অনেক ক্ষেত্রেই অনেকেই জোগাড় করছে, এবং সেটা কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে ডিফারেন্ট মানুষের কাছে চাচ্ছে, রিকোয়েস্ট করছে, বড় করছে, তারপরে জমি সেল করছে, বাড়ি সেল করছে, ভিটা বাড়ি সেল করে দিচ্ছে, দেশের বাড়িতে এগ্রিকালচারাল ল্যান্ড থাকলে সেটা সেল করছে, বিশাল লোন নিচ্ছে যেটা হয়তো 10 বছর 15 বছর ধরে সেটা রিটার্ন করতে হচ্ছে। তো ইটস নট প্লেজেন্ট, এই পুরো সিস্টেমটাই আসলে কিন্তু ভালো না। তো আমি প্রবলেমের কথা বললাম, বাট আমি তো আসলে শুধু প্রবলেমের কথা বলতে চাই না, আমি একটু সলিউশন ওরিয়েন্টেড মানুষ, আমি কিছু সলিউশনের কথাও বলতে চাই। সো সলিউশনটা আমার মতামত যেটা, সেটা হলো যে আমাদেরকে আসলে ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে সবাইকে কিছু সেভিংসের সিস্টেম করতে হবে। সেভিংসগুলোকে শুধু সেভিংস করলে হবে না, সেটাকে কোনো ইন্স্যুরেন্সের মাধ্যমে অথবা ওই যে ফিক্সড ডিপোজিট মাল্টিপ্লায়ার এই ধরনের কোনো স্কিমের মাধ্যমে বা প্রপারলি ওয়াইজলি যদি শেয়ার মার্কেটে খাটানো যায়, যেভাবে হোক আমাদেরকে আসলে টাকাটাকে গ্রো করতে হবে একটা ফ্যামিলির মধ্যে, এবং এটা কনস্ট্যান্টলি প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের নামে কিছু কয়েক হাজার টাকা সম্ভব হলে প্রতি মাসে আমাদেরকে একটা সাম কাইন্ড অফ ওই যে ডিপিএস স্কিম টিম এরকম কোনো কিছুর মধ্যে দিতে হবে। এবং আরেকটা জিনিস যেটা আমি বলবো, যে যদি কারোর কাছে 1.5-2 কোটি টাকা হাতে চলে আসে, rather than buying apartments or expensive cars or মানে ল্যান্ড কেনা আমি সাপোর্ট করি, কারণ ল্যান্ড আসলে ভ্যালু বাড়ে এবং ল্যান্ড অ্যাকচুয়ালি সেল করে মানুষ বেনিফিটেড হয়, কিন্তু অ্যাপার্টমেন্ট আসলে আজকাল খুব একটা কিন্তু টাকার ভ্যালু বাড়ছে না, এবং একটা অ্যাপার্টমেন্ট কিনলে সেটা একটু পুরনো হয়ে গেলে সেটা বিক্রি করতে কিন্তু 1 বছর সময় লাগে, এটা বিক্রি করা ইজি না। তো অনেক কষ্ট হয়, অনেক একটু বড় ধরনের অ্যাপার্টমেন্ট, এবং ইফ ইউর ওয়ান্টিং এ প্রপার প্রাইস ইউ উইল এন্ড আপ স্পেন্ডিং 2 বছর শুধু ওই অ্যাপার্টমেন্ট বিক্রি করারই চেষ্টা চলতে থাকবে। সেই টাইমের মধ্যে তো যে ফ্যামিলির মধ্যে অসুস্থ যে পেশেন্ট তাকে আর ধরে রাখা যাবে না, তো তাই না? তো আলটিমেটলি আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই ধরনের প্রপার্টিতে ইনভেস্ট করার চাইতে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে কিছু ক্যাশ সেভিং রাখা, ক্যাশ সেভিং যেটাকে একটা ইনভেস্টেবল ফর্মে রাখতে হবে, যেখান থেকে টাকা প্রয়োজন হলে তাড়াতাড়ি বের করে আনা যাবে, এরকম একটা মানে সিস্টেমে টাকা রাখতে হবে।
এবং আমি মনে করি যে কারো যদি প্রপার্টি কিনতে হয়, বিশেষ করে অ্যাপার্টমেন্ট কিনতে হয়, তবে আমি বলবো যে এটা তখনই কেনা উচিত, দিস শুড বি সেকেন্ড ইন দ্য প্রায়োরিটি। মানে আমরা অনেক সময় বলি যে না, যেভাবে হোক, লোন করে হোক, কষ্ট করে হোক, একটা প্রপার্টি কিনতে হবে, যে বয়স্ক লাইফে আমি কীভাবে মানে বাঁচবো, মানে ওইটার জন্য আমার একটা সহায় দরকার। তো যদি ইফ ইট ইজ ইফ মানে এরকম যদি একটা চয়েস হয়, তো আমি মনে করি বাঁচতে তো আগে হবে, বাঁচার ব্যাপারটা নিশ্চিত হলে থাকার ব্যাপারটা আমরা চিন্তা করব। তো সেই জন্য বাঁচার জন্য আগে কিন্তু মেডিকেল এক্সপেন্সেস দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। তো আমরা কিন্তু আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠার সময় মানুষ যেভাবে বলে, আত্মীয় স্বজন সবাই কিন্তু প্রচণ্ড রকম একটা চাপ দেয় প্রপার্টি করার ব্যাপারে, বাড়ি কেনার ব্যাপারে, ফ্ল্যাট কেনার ব্যাপারে। বাট এই জিনিসগুলো কিন্তু আসলে খুবই ফিউটাইল এবং আনপ্রোডাক্টিভ ব্যাপার স্যাপার। যেটা করা দরকার সেটা হলো, সো দিস ইজ মাই ভেরি স্ট্রং সাজেশন, যে মেডিকেল এক্সপেন্সেস ইউ হ্যাভ টু সেট অ্যাসাইড। একটা ফ্যামিলিতে অন্তত কোটিখানেক টাকা যদি মেডিকেল এক্সপেন্সেসের জন্য রাখা থাকে, তবে এর বিয়ন্ডে যে টাকা আসবে সেই টাকা দিয়ে আপনি প্রপার্টি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, ইত্যাদি ইত্যাদি। কারণ আহ, দিনকে দিন মানুষও আসলে অনেক মানে বলবো যে অনেক হিসেবি হয়ে যাচ্ছে। আমি সেলফিশ শব্দটা মানে নয় নাই বা অ্যাপ্লাই করলাম। তো এখন যেটা হচ্ছে যে বিপদ আপদে কিন্তু খুব বেশি মানুষ এগিয়ে আসে না, এবং মানে অনেক মানুষ আছে যে হয়তো মানে নিজে 1.5-2 কোটি টাকা দিয়ে একটা অডি কিনবে বা মার্সিডিজ কিনবে, বা এখন তো 2-3 কোটি টাকা দিয়ে বড় বড় পাজেরো কিনবে, কিন্তু দেখা যাচ্ছে যে তার ফ্যামিলির অত্যন্ত ঘনিষ্ঠ কেউ, মানে ইভেন নিজের অ্যাবসলিউট ফ্যামিলির ভিতরেও দেখা যাবে যে কারো হয়তো 20 লাখ টাকা হলে সে বেঁচে যাবে, বা 30 লাখ টাকা হলে বেঁচে যাবে, তখন কিন্তু অনেক সময় কিন্তু মানুষ ওভাবে এগিয়ে আসে না, হয়তো 1 লাখ 2 লাখ টাকা হয়তো কন্ট্রিবিউট করলো। তো মানে যার কারণে আসলে আমি বলবো যে মেইনলি আসলে মানে নিজের উপরে নিজে যতটা সম্ভব সেলফ রিলায়েন্ট হওয়ার চেষ্টা করতে হবে, এবং সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব বা সাজেস্ট করব, হুএভার ইজ লিসেনিং টু মি, যে সেভিংসের প্রায়োরিটি উইল বি হেলথ। হেলথ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ইন লাইফ, এবং তারপরে আমরা প্রপার্টি বা অ্যাসেটসের কথা চিন্তা করতে পারি। আর প্রপার্টি অ্যাসেটসের জায়গায় অনেকে সোনা দানা কেনে, গহনা কেনে, গহনা কেনে, বাট আই হ্যাভ টু টেল ইউ দ্যাট এটার মতো আনপ্রোডাক্টিভ কোনো জিনিস হতে পারে না। কারণ মানে গয়না তো আসলে, তো ইটস নট জাস্ট বট অ্যাজ লাম্প অফ গোল্ড, এটার মধ্যে অনেক কারুকাজ থাকে, স্কিলস ঢোকে। তো যার কারণে গোল্ডের যেই ওজনটা থাকে, এটা কিন্তু গোল্ডের ওজনের উপরে কিন্তু আবার অ্যাডিশনাল প্রাইসটা বাড়ে ডিজাইনের উপরে, কারুকাজের উপরে, তাই না? এখানে আবার জেম স্টোনস বসানো হয়, সেই জেম স্টোনের আবার ভ্যালু ডিপেন্ড করবে তার কাটিংয়ের উপরে, তার শাইনের উপরে। তো দেখা যায় যে প্রয়োজন হলে যখন ইউ ওয়ান্ট টু সেল দ্যাট, ওই গয়না ওই প্রাইস আপনি কোনোদিনও পাবেন না। ফার্স্ট অফ অল আপনি এটা সেল করতে গেলে দেখা যাবে, আপনি যদি ওই দোকানেই রিটার্ন করেন বা কোনো জুয়েলারি শপে সেটা দেন, তারা অন্তত যেটা ভ্যালুয়েশন ধরা হবে বা গোল্ডের যে ওয়েটটা আসবে সেখান থেকে 25-30% কিন্তু তারা কেটে নিবে। তো আপনি ইম্যাজিন করেন যে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাই না? আপনি তো সেখানে আসলে লুজার হচ্ছেন। তো মানে আমি অলওয়েজ মনে করি যে গোল্ড টোল ইত্যাদি এগুলো তো আসলে আলটিমেটলি এটার ইউটিলিটি কি, এটা দিয়ে আসলে কিছু হচ্ছে না। আর আমাদের কালচারে কিন্তু আসলে মানে কেউ গহনা নিয়ে বিক্রি করবে বা গহনা নিয়ে কোনো মর্গেজ করবে, এটা কিন্তু খুব খারাপ চোখে দেখা হয়, এবং এটা নিয়ে অনেক কথাবার্তা বলা হয়। তো তাহলে আর সেই গহনা রেখে কি লাভ? এটা একটা টোটালি মিনিংলেস ব্যাপার। এখন গহনার অবশ্য একটা ভ্যালু আছে, এটা ঝিলিক মারে, শাইনস, গ্লিসেন্স, সৌন্দর্য, ডিজাইন এটসেট্রা। তো আমার মনে হয় যদি লুকি ফ্যাক্টর হয়, তাহলে আজকাল কিন্তু, তাই না, অনেক কস্টিউম জুয়েলারি যেটা বলে, ইমিটেশন জুয়েলারি অনেক পাওয়া যায়, ওগুলোও কিন্তু কম এক্সপেন্সিভ না। মানে হ্যাঁ, রিয়েল জিনিসটা হলে হয়তো দেখা যাবে 10 লাখ দাম, এটা হয়তো দোকানে 10-20 হাজারে পাওয়া যাবে। বাট দ্য থিং ইজ, ডিপেন্ডস অন কে পড়ছে। সে যদি খুব স্মার্ট হয়, তার মধ্যে যদি অনেক ফ্ল্যামবয়েন্স থাকে, তাহলে সে 10,000 টাকার জিনিস পড়লে এটা 10 লাখের মতো দেখাবে। তো আমার কথা যেটা, সেটা হচ্ছে লুক যদি মেইনলি ম্যাটার হয়, তাহলে আমরা এটাকে আসলে আরও লেস এক্সপেন্সিভ অল্টারনেটিভসের মাধ্যমে লুকের প্রবলেমটাকে আমাদের সলভ করা উচিত। আর রাদার টাকাটাকে আসলে ফ্রি রাখা উচিত আমাদেরকে
কোনো ফিক্সড ডিপোজিটে দেওয়া যেতে পারে, কোনো ডিপিএ স্কিমে দেওয়া যেতে পারে, যেখান থেকে জিনিসটা ভাঙিয়ে আনা যাবে ম্যাক্সিমাম 2-1 দিন টাইমের মধ্যে। এরকম একটা সিস্টেমের ভিতরে ইনভেস্টমেন্টস করা দরকার। সো দিস ইজ দ্য পয়েন্ট দ্যাট আই ওয়ান্টেড টু মেক। তো সেভিংস করা দরকার আমাদেরকে, ইনভেস্টমেন্টস করা দরকার আমাদেরকে, এবং অন্য যে কোনো জিনিস, প্রপার্টি, গয়না, গহনা, এগুলো সব কিছু আসলে সেকেন্ড ইন প্রায়োরিটি হবে। হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। হেলথের খাতে ম্যাক্সিমাম একটা টাকা জোগাড় করে তবেই আমরা অন্যান্য কোনো দিকে যদি অগ্রসর হই, তাহলে আমাদের লাইফটা অনেক পিসফুলি যাবে। বিকজ আমরা জানবো যে প্রবলেমে পড়লে, বিপদে পড়লে আবার একটা মেকানিজম আছে, ব্যাকআপ আছে। তো এই কথাগুলো সবার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, কারণ আমরা নিজেরা তো এখন একটা খুব ডিফিকাল্ট একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেখানে এভরিথিং, মানে ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ওভারঅল স্ট্রেস, এভরিথিং। এবং প্রত্যেকটা ফ্যামিলি যারা এ ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, বিশেষ করে মিডল ইনকাম গ্রুপ ফ্যামিলিজ যাদের অফুরন্ত টাকা পয়সা অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস ডিসপোজেবল নেই, তাদের সবার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয় যখন ফ্যামিলি মেম্বাররা অসুস্থ হয়ে পড়ে। তো সেই জিনিসটা ওভারকাম করার কিছু থটস অ্যান্ড আইডিয়াস শেয়ার করলাম। আশা করি কেউ অফেন্ডেড হননি। আশা করি আইডিয়াগুলো ভালো লেগেছে। আইডিয়াগুলো অ্যাপ্লাই করলে যদি কারো উপকার হয়, তাহলে দ্য অবজেক্টিভ অফ দিস ভিডিও ইজ অ্যাচিভড। বিকজ অবজেক্টিভ অফ দ্য ভিডিও হচ্ছে যে আমরা প্রোডাক্টিভ সাবজেক্ট নিয়ে আলোচনা করব, ওপিনিয়ন জেনারেট করব। আপনারা আপনাদের ওপিনিয়ন জানাবেন আমাদের কমেন্ট সেকশনগুলোতে। কমেন্ট সেকশনে একে অপরের সাথে ভিউ এক্সচেঞ্জ হবে। সবাই থটস, আইডিয়াস, ওপিনিয়ন্স কন্ট্রিবিউট করে একটা সাবজেক্টের উপর আমরা আলোচনা করে আমরা আসলে ভালো সলিউশনসের দিকে যেতে পারবো। সলিউশনস অ্যান্ড মানে প্রবলেম রিজলভ হবে, সলিউশনস আমরা পাবো। তো এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই প্রোগ্রাম। আর আমার মোটামুটি পরিচয়টা তো দিয়েছি, আর একটু যদি নিজের সম্পর্কে লাস্টে বলি, তবে প্রায় 26-27 বছরের এক্সপিরিয়েন্স, তার মধ্যে 16-17 বছর আলহামদুলিল্লাহ ডিভিশন হেড, সিএক্সও লেভেলগুলোতে কাজ করার সৌভাগ্য হয়েছে। মাল্টিন্যাশনাল ব্যাংকের, মাল্টিন্যাশনাল আইটি কোম্পানি, জয়েন্ট ভেঞ্চার আইটি কোম্পানি, এগুলোতে কাজ করার সুযোগ হয়েছে। প্রচুর কোম্পানির সাথে আমি কনসাল্টিং করেছি, ট্রেনিং করিয়েছি, এবং মোস্টলি গার্মেন্ট সেক্টর, টেক্সটাইল সেক্টর, এই সেক্টরগুলোতে আমি কাজ করেছি অনেকগুলো বড় বড় কোম্পানিতে আলহামদুলিল্লাহ। আর মিডিয়াতে কাজ করেছি, অনেক টিভি প্রোগ্রাম তৈরি করেছি, হোস্টিং করেছি, বড় টক শো ফ্যাসিলিটেশন করেছি, আর অনলাইন প্ল্যাটফর্মে কিছু টক শো করেছি। অ্যান্ড এখন রেগুলার এই ভিডিও ব্লগিংগুলো করে থাকি সবার সাথে মতামত বিনিময় করার জন্য। তো দ্যাটস বি ইন এ নাটশেল। অ্যান্ড আমার অবজেক্টিভ ইজ অলওয়েজ হচ্ছে যে সবাইকে নিয়ে একটা প্রোডাক্টিভ আলোচনা করা, ভালো কিছু বের করে নিয়ে আসা সবার মধ্যে থেকে। তো আমাদের এই আলোচনা যারা দেখছেন, শুনছেন, যারা কমেন্টস করেছেন, কমেন্টসের মধ্যে এক্সচেঞ্জ, যাদের মধ্যে ওপিনিয়ন্স এক্সচেঞ্জ হবে, সবাইকে ধন্যবাদ আমার এই প্রোগ্রাম দেখার জন্য। এই মানে ভিডিও ব্লগ, মনোলগ যেটাই বলেন, এটা দেখার জন্য, এবং আমন্ত্রণ রইল আমার অন্যান্য ভিডিও ব্লগসও দেখার জন্য। সো আশা করি একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আলোচনা হলো, এবং এই সাবজেক্ট নিয়ে আমরা আরও আলোচনা করতে পারি। একটা সাবজেক্ট নিয়ে শুধু একটা ভিডিওই যে হবে সেরকম কোনো কথা নেই। এই সাবজেক্টে, অন্যান্য সাবজেক্টে, বিভিন্ন সাবজেক্টে আলাপ আলোচনা হবে, এই আশা রেখে শেষ করছি। এবং আবারও সবাইকে রিকোয়েস্ট করছি আমার বাবা মার জন্য দোয়া করার জন্য, আমাদের সবার জন্য দোয়া করার জন্য, এবং আমরা সবাই সবার জন্য ভালো কামনা করি। সেই পজিটিভ এনার্জি সবাই সবার মধ্যে যখন ডিস্ট্রিবিউট করবে, তখন ওভারঅল ইম্প্যাক্ট আমাদের সবার লাইফে, আমাদের পুরো দেশের জন্য এটা অনেক ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি অল দিস টাইম। কাসেম হিয়ার, সাইনিং আউট।